বাংলা চলচ্চিত্র পরিপূর্ণ ছিল, অনেক নক্ষত্রের আলোয় আলোকিত ছিল। তাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ৭০ দশক থেকে অভিনয়ের সাথে যুক্ত আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়ক। আমাদের আজকের পরিবর্তন সাজিয়েছি এই নায়ককে নিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মানসুরুল হক। ইলিয়াস কাঞ্চন বলেছেন তিনি চলচ্চিত্রে এসেছেন জীবনকে দেখার জন্য, হয়ে গেলেন জীবন্ত কিংবদন্তি। ৩০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেতা ইলিয়াস কাঞ্চন জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেল ১৯৯৩ সালের সেই সড়ক দুর্ঘটনা। অভিনেতা ইলিয়াস হয়ে গেলেন বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। দর্শক, চলুন একটি ভিডিও ক্লিপে দেখে আসি। তোমরা এখন যাও। বাংলাদেশি চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই শক্তিমান অভিনেতা ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। চলচ্চিত্র অভিনেতা ছাড়াও তার দুটি পরিচয় হল চলচ্চিত্র প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক। মাটির কসম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনা এবং বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। ইলিয়াস কাঞ্চনের প্রযোজনা সংস্থার নাম জয় চলচ্চিত্র। তার অভিনীত বেতের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখনও পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। ইলিয়াস কাঞ্চনের জন্ম ১৯৫৬ সালের ২৪শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম শরুফা খাতুন। তিনি ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে HSC পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স অধ্যয়ন করেন। তার একমাত্র পুত্র মিরাজুল মঈন। ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরবর্তীতে তিনি নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য ১৯১৭ সালে ২১শে পদক অর্জন করেন। এছাড়া ২০২১ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। দর্শক, আপনাদের আর অপেক্ষা রাখবো না, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। জি প্লিজ। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একটা ইমোশন, বাংলাদেশের একটা ব্র্যান্ড, বিশেষ করে চিত্র জগতে। আপনি ৭০-এর দশক, ৮০-র দশক, ৯০-এর দশকে পর্দা কাঁপিয়েছিলেন এবং এখনও কাঁপাচ্ছেন মানুষের হৃদয়ে। আপনি ১৯৯৩ সালে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটিয়েছিলেন। সড়ক দুর্ঘটনা, এই যে সড়ক দুর্ঘটনা বা সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেই ১৯৯৩ সাল থেকে ২০২৫ দীর্ঘ একটা জার্নি। আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, অনেক প্রতিবন্ধকতা ফেস করেছেন। তো এই জার্নিটা সম্বন্ধে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করতেন। হ্যাঁ, ১৯৯৩ সালে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী মৃত্যুবরণ করেন। এরপর থেকে আমি এই আন্দোলনটি শুরু করি। তাৎক্ষণিকভাবেই আমি শুরু করে ফেলি তা না, তখন আমি এতটাই মুমূর্ষ হয়েছিলাম আমার স্ত্রীকে হারিয়ে। আমার দুটো বাচ্চা ছিল, জয় এবং ইমা, ছোট ছোট ছিল। তো বিশেষ করে জয়ের বয়স তো এমনই ছিল যে ও বুঝতেও পারছিল না যে ওর মা মারা গেছে। কিন্তু সেই অবস্থাতে আমি নিজেই ডিসিশন নিলাম যে কি করা উচিত আসলে। কারণ হলো গিয়ে যে আমি যে আন্দোলনটি শুরু করতে যাব, সেটি করতে গেলে আসলে আমার যে অবস্থান যেটা আছে চলচ্চিত্রের, যে জায়গাটুকু আছে সেটুকু আমার থাকবে না। আমি চিন্তা করলাম যে না, আমাকে একটা কিছু করতে হবে। মানুষরা ভালোবেসেছে বলেই কিন্তু আমি তাদের কাছে আদরণীয় হয়েছে,
তাদের কাছে আমি 1 নম্বর নায়ক হয়েছি। অক্টোবর মাসের 22 তারিখে আমার স্ত্রী মারা যায়। 15 দিন আমি ভাবি, তারপরে 1 ডিসেম্বরটাকে আমি গ্রহণ করলাম, কারণ ডিসেম্বর মাসটা হলো গিয়ে আমাদের বিজয়ের মাস। তো বিজয়ের মাসে আমি চিন্তা করলাম যে এই একটা বিজয় হয়েছে, আরেকটা বিজয় আমাদের দরকার, কারণ রোড সেফটির বিজয়। রোড সেফটির বিজয় না হলে পরে আমি স্বাধীনতার পূর্ণাঙ্গতা আমি পাই না। তো সেই জন্যে আমি 1 ডিসেম্বরকে আমি বেছে নিয়ে আমি 29 নভেম্বরে আমি প্রথমে একটা প্রেস কনফারেন্স করলাম যে আমি 1 ডিসেম্বরে আমি পদযাত্রা করব, কে কে আমার সঙ্গে আসবে। তো এফডিসি থেকেই আমি মানে পদযাত্রাটা শুরু করি। তো এবং শুরু করার পরে মানে এত মানুষ সেখানে হয়েছিল, যেটা মানে কল্পনাতীত আর কি। মানে আমি ভাবতেও পারি না এত মানুষ আমার পিছনে আসে দাঁড়াবে। তো সেই থেকেই মানে এই আন্দোলনটি শুরু হয়ে আজ পর্যন্ত চলছে আর কি। কারণ আন্দোলন থেমে নেয়। আন্দোলন থামবে সেদিনে যেদিন এই দেশের মানুষ সড়ক দুর্ঘটনায় মানে আর মৃত্যুবরণ করবে না। মানুষের জন্য আপনি কিছু করতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ার আপনি অলমোস্ট শেষ করে আপনি এই আন্দোলনে এসেছেন, যেটাতে আপনি প্রতিবন্ধকতা ফেস করেছেন, যেটাতে আপনি অনেক ধরনের বাধা বিপত্তি যেগুলি মানুষ জানে না, এই বাধা বিপত্তিগুলো যদি একটু শেয়ার করতেন। অনেক বাধা বিপত্তি এসেছে। সরকার যদি আমাকে একটুখানি যদি আমার প্রতি সহানুভূতিশীল হতো, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু এতটা মানুষ কিন্তু মারা যায় না। কারণ হলো গিয়ে যে আগে যখন আমি যখন শুরু করেছিলাম, তখন এদেশের মানুষ মনে করতো যে সড়ক দুর্ঘটনা এটা মানুষের করার কি আছে, এটা তো আল্লাহর মাল, আল্লাহ নিয়ে যায়, ভাগ্যের লেখা, এর জন্য হয়। কিন্তু সড়ক দুর্ঘটনা মানুষের তো কিছু করণের নাই, কিন্তু এই লোকটা এরকম করছে, এটা আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে মানে গাড়ি চালাতে আমাদেরকে প্রবলেম করছে। তো এইরকম এই অবস্থার মধ্যে এমনও বলেছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে যার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু 2010 সালে যখন জাতিসংঘ যখন বলল যে সড়ক দুর্ঘটনা কোনো মানে এটা কোনো অসুখ না, এটা কোনো না, এটা প্রিভেন্ট করা সম্ভব, এবং এটা যদি যারা সড়কে চলে, তারা যারা গাড়ি চালায়, তারা যারা মানে রাস্তায় মানে চলাচল করে, তারা সকলে মিলে যদি একটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে যদি চলাচল করা যায়, তাহলে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসা যায়। তো এই তখন মানে আমার কথাটা তখন তারা বিশ্বাস করলো। তার আগ পর্যন্ত কিন্তু তারা বিশ্বাস করে না কিন্তু। তো যাই হোক, জাতিসংঘের এই মেসেজের পরবর্তী সময় আমি মানে আরও নিজে উদ্যোগী হয়ে কাজ করার চেষ্টা করলাম এবং মানুষকে সেভাবে বোঝানোর চেষ্টা করলাম, যার জন্য এখন কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর বলে না যে সড়ক দুর্ঘটনা এটা রোধ করা সম্ভব না। কারণ হলো গিয়ে এটা মানে সড়ক দুর্ঘটনা রোধ করা যে সম্ভব, এটা কিন্তু জাতিসংঘের ডিক্লারেশনের মতে এখন অনেকগুলো দেশেই কিন্তু অনেক মানে দূর কিন্তু তারা কিন্তু করতে পেরেছে। দুর্যোগের দুইটা সংজ্ঞা জানি, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। আপনি যেটা নিয়ে আন্দোলন করছেন সেটাকে আমরা মনুষ্য সৃষ্ট দুর্যোগ বলি। তো আবার আমরা এটাও জানি যে জাতিসংঘে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে এবং বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগে সারা বিশ্ব আইকন হিসাবে ফলো করে। তো এই জায়গাটায় মনুষ্য সৃষ্ট দুর্যোগের অবস্থানটা বাংলাদেশে কোথায় রয়েছে? বিশেষ করে যদি আমি বলি যে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে, তো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কি প্রাকৃতিক দুর্যোগের মতো কিছু অ্যাচিভ করতে পেরেছে এই পর্যন্ত, বা কিছু কি পেয়েছে? অ্যাওয়ার্ড পাওয়ার মতো কি কিছু হয়েছে? এই পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছে, কিন্তু যেটুকু অ্যাচিভ করার দরকার ছিল, তাদের যে টার্গেট ছিল 2010 সালে তারা টার্গেট দিয়েছিল যে সড়ক দুর্ঘটনাকে মিনিমাম 50% রিডিউস করতে হবে। তো সেই কাজটি কিন্তু বাংলাদেশ করতে পারে নাই। তো না করতে পারা বাংলাদেশের মতো আরও যারা করতে পারে নাই তাদেরকে আরেকটা টার্গেট দিয়েছে 2030 সাল পর্যন্ত তাদেরকে টার্গেট দিয়েছে যে এটাকে কমানোর জন্য। কিন্তু এই 2025 সালেও কিন্তু দেখা গেছে যে সড়ক দুর্ঘটনা কমা তো দূরের কথা, সড়ক দুর্ঘটনা আরও বেড়েছে। তো
তো কাজে সেই জায়গায় আপনি কি করে আশা করেন যে আপনাকে জাতিসংঘ আপনাকে মানে একটা অ্যাওয়ার্ড দেবে কিংবা একটা কিছু করবে মনুষ্যসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে। হ্যাঁ। আমরা এই পর্যায়ে দর্শক গ্যালারি থেকে কিছু মতামত বা প্রশ্ন নিচ্ছি। দর্শক গ্যালারি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি সাইফুল হক সিরাজি, মাল্টিয়ার প্রিন্ট অ্যান্ড প্যাকের ম্যানেজিং ডিরেক্টর। তো আমি সড়ক দুর্ঘটনার জন্যে আমার দৃষ্টিতে কী কী কারণ সেটা সম্পর্কে যদি আমি বলি, রোড ডিভাইডার একটা বড় কারণ দুর্ঘটনার। ফিটনেসবিহীন যান চলাচল করে, যানবাহনের যে চালকগুলো তারা অনেক ক্ষেত্রেই তাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পরিবর্তে তারা ব্যক্তিগত উদ্যোগে গাড়ি চালনা, হয়তো হেল্পার থেকে ড্রাইভার হয়ে যায়, সেখান থেকে তারা গাড়ি চালানোর চেষ্টা করে তাদের মতো করে। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে সড়ক ঘটনা ঘটে। আরেকজন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুবুর রহমান। আমি গাড়ি চালাই প্রায় 27 থেকে 28 বছর। এই যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, এখানে শুধু একজনের দোষ দিলে হবে না। বিশেষ করে আমাদের যারা গাড়ি চালাই, চালকদের অনেক ভুল আছে। চালকদের ভুল কীরকম? চালকরা যখন লাইসেন্স নেয় তখন বিআরটিএ যখন মানে ইন্টারভিউ ছাড়াই ইন্টারভিউ দেয়, মানে এটা ইসের ওটা কী বলে, লোক দেখানো, আগের থেকে কন্ট্যাক্ট হয়ে যায় 10-20 হাজার টাকা। ওই চালক, ওর কোনো থাকে না, মানে তার কোনো অভিজ্ঞ থাকে না, সে কোনো কিছু জানে না, সে জিব্রা ক্রসিং জানে না, তারপর ডিপার জানে না, তারপরে কিভাবে যাইতে হবে। একটা লোক দৌড় দিতেই পারে। এটা বাংলাদেশ, এটা ইউএস না, আমেরিকা, লন্ডন না, বাংলাদেশ। এখানে বহু ধরনের মানুষ আছে। সেই ক্ষেত্রে ড্রাইভার দক্ষ হইতে হবে। আর মানুষ যারা আমরা জনগণেরও সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে। ইলিয়াস কাঞ্চন, এই দুইজন দর্শকের যে আলোচনা বা তাদের যে মতামত, এই আলোকে আপনি যদি সংক্ষেপে কিছু বলতেন। প্রথম যিনি বলেছেন উনি কিন্তু সড়ক দুর্ঘটনা কেন ঘটে সেই কারণটা বলেছেন। তো উনি যে কারণগুলো বলেছেন সঠিক কথাই বলেছেন। এছাড়াও আরও অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলোর জন্য সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। তো আর দ্বিতীয়জন আমার যে চালক ভাই, উনি তো রাস্তায় গাড়ি চালান, উনি তো জিনিসটা ভালো করে বোঝেন। তো উনি যে কথাটি বলেছেন সেটা আগে আপনার বিবেচনা আনতে হবে। প্রথম বলেছেন যে ওনাদের যে চালকরা যারা ড্রাইভার হচ্ছে তারা কিভাবে হচ্ছে, তারা কিন্তু প্রপারলি কিন্তু লাইসেন্স পাওয়ার জন্য, যে যোগ্যতা অর্জন করার জন্য যে সিস্টেম, যে নিয়ম, যে কানুন, সেগুলো কিন্তু তারা কিন্তু মেনে কিন্তু করছে না, কিন্তু না জেনে না মেনে তারা গাড়ি চালাচ্ছে। তো যে কারণের জন্য সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। প্লাস পাশাপাশি হলো গিয়ে যে আমাদের যে পথচারীর কথা যেটা বললেন আর কি আমার চালক ভাইরা, পথচারী আসলেই কিন্তু পথচারীরা কিন্তু আরও কিন্তু জানে না। পথচারী যে একটা তার যে নিজেকে বাঁচিয়ে রাস্তায় চলতে হবে, সেই জিনিসটা কিন্তু সে কোনোভাবে কিন্তু মানে না কিন্তু, এবং অনেক সময় দৌড় মেরেও অনেক সময় বেঁচে যায়। তো বেঁচে যাওয়ার জন্য, বেঁচে গেলে তো আর তার কোনো প্রবলেম হচ্ছে না, বেঁচে যেহেতু গেছে তো পরবর্তী সময় কিন্তু সে একই কাজই কিন্তু করছে। কিন্তু একটা সময় সে পথচারী দেখা গেল যে আর পারছে না আর কি। তো এই যে এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমার যে চালক যিনি আর কি, তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন আর কি। তো সেই কথাগুলো মেনে চলা জন্য আমাদের যে পথচারী যারা চালক এবং প্রত্যেকেরই দায়িত্ব নেওয়া। আমরা আরো শুনবো আপনার কথা। আজকের এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একজন পঙ্গুত্ব বরণ করেছেন এবং প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে সে সমাজে বাস করছেন, ভালোভাবে বাস করছেন। তিনি আজকে উপস্থিত আছেন। আমরা তার কিছু মতামত শুনবো এবং কিছু পরামর্শ নেব। আমাদের অনুষ্ঠানে আমি কথা বলতে অনুরোধ করছি। বহুগুণে গুণান্বিত একজন মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জনাব ইলিয়াস কাঞ্চন, যাকে বাংলাদেশের সবাই চিনে, সবাই জানে।
পরিবর্তন নামক একটি অনুষ্ঠানে আপনি এসছেন, খুব কাছ থেকে আপনার কাছ থেকে আমার একটু কিছু জানার আছে এবং আমার কিছু প্রশ্ন। আমি আশা করব যে সড়ক দুর্ঘটনা রোধে আপনি ব্যাপকভাবে কাজ করবেন। যারা ভিকটিম, যেমন আমি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছি, যে আপনার নেতৃত্বে, আপনার দৃষ্টিতে আমাদের যারা পঙ্গুত্ব বরণকারী অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশের মূল স্রোতধারায় আসার জন্য অনেক প্ল্যাটফর্ম খুঁজছে, আপনি কি তাদের দিকে নজর দিবেন? আমার পার্টির মধ্যে সড়ক দুর্ঘটনা এবং সড়ক যে একটা বিশাল ব্যাপার এই 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 দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য, তো সেই জিনিসটাকে আমি আমার ম্যান্ডেটের মধ্যে প্রথমে তুলে নিয়ে আসছি যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং যানজট নিরসনের জন্য এই বিষয়টাকে আমি কিন্তু আমার ম্যানিফেস্টোর মধ্যে আমার নিয়ে আসা হয়েছে। তারপরে আপনি যে কথাটি বলেছেন যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং সড়ক দুর্ঘটনার ভিকটিম যারা আছে তাদের জন্য অবশ্যই আমার দলের মধ্যে সেরকম ব্যবস্থা আমরা রেখেছি। আর আমরা এতক্ষণ শুনছিলাম আপনার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে অনেক কথা। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখেছি 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক তথা এখন পর্যন্ত আপনি সুপারস্টার ছিলেন, আছেন। আগে পর্দা কাঁপিয়েছেন, আমি একটু আগেও বলেছি, আর এখন মানুষের হৃদয় কাঁপাচ্ছেন বিভিন্নভাবে। তো এই যে চলচ্চিত্রের যে একটা একটা ব্যাপার ছিল 80-র দশক, 90-এর দশকে, হলে মানে সিট পাওয়া যেত না, টিকিট কাটতে মানুষ ঝগড়া পর্যন্ত করেছে। বাট এখন আমরা কিছুটা উল্টো দেখছি চলচ্চিত্র অঙ্গনে। আমরা এই এফডিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কিছুটা শূন্যতা। তো এই শূন্যতাটা কেন তৈরি হলো এবং এই শূন্যতাটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, সেই আগের জায়গায় আমরা কিভাবে ফেরত যেতে পারি? চলচ্চিত্রের যে ব্যবস্থাপনা চলছে আর কি, সেই ব্যবস্থাপনার মধ্যে শূন্যতাটা তৈরি হয়েছে। কারণ ঈদ ভিত্তিক এখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। ঈদ ভিত্তিক মানে কিছু ছবি তৈরি হয়, সেই ঈদে আসে, ঈদ চলে যায়, তখন আর কিন্তু আর ছবিগুলো আর কিন্তু সেরকম কিন্তু আসে না। আমি যেটা মনে করি আর কি, যে সরকারের একটা পৃষ্ঠপোষকতার দরকার আছে। পৃষ্ঠপোষকতা দরকার, এই মাধ্যমে এই চলচ্চিত্রকে আবার নতুন করে মানে তার জায়গায় ফিরিয়ে আনা যেতে পারে। যে আমি যদি আরেকটু জানতে চাই, যে আমরা 80-র দশক বা 90-এর দশকে দেখেছি যে চলচ্চিত্রে একটা কেমিস্ট্রি ছিল, যে কেমিস্ট্রিতে সাধারণ মানুষ অটোমেটিক চুম্বকের মতো হলে নিয়ে আসতো। এই কেমিস্ট্রিটা আমরা এখনকার চলচ্চিত্রে দেখতে পাচ্ছি না। এখন খালি মার দাঙ্গা, কোনো ধরনের কোনো রোমান্স, সামাজিক কিছুই আমরা দেখতে পাই না। সব জায়গাতেই যে শূন্যতা আমি সেটা বলবো না, ইদানিং হয়তো বা কিছু ছবি ভালো হচ্ছে। তো এই কেমিস্ট্রিটা আমরা কিভাবে আনবো, যদি টু দ্য পয়েন্টে আপনি একটু বলতেন। এই কেমিস্ট্রিটা আসলে এটা তো মানে চলচ্চিত্রের ডিমান্ড যেটা আর কি, সেই ডিমান্ডটা তৈরি করার বিষয় আছে। কি সাবজেক্ট মানুষ চাচ্ছে, কি সাবজেক্ট নিয়ে ছবি বানালে পরে মানুষ চলবে, সেই সাবজেক্ট অনুযায়ী যদি সেইভাবে যদি করা যায় তাহলে কিন্তু ওই গবেষণাটুকু গবেষণা করতে হবে। কারণ গবেষণা ছাড়া এখন কিন্তু মানে নতুন করে আর কোনো মানে পথ নাই। এই মুহূর্তে স্ক্রিনে দেখব চলচ্চিত্র নিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রিলেটেড সাধারণ মানুষ কি ভাবছে, আমরা স্ক্রিনে দেখি। আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে সিনেমার দৈন্যদশা, সেটা আমরা সবাই দেখতেছি। এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে আমি যেটা মনে করি যে আমাদের কাহিনীগুলোর মনে হয় মৌলিকতা নাই, আবার আগের সাথে বর্তমানের প্রযুক্তির সাথে হয়তো তাল মিলাতে পারতেছে না। তাহলে আমরা এমনও হয়েছে যে আমরা ভিসিআর বা সিডি, টিভি এগুলা আমরা সপ্তাহে 2 দিন মানে ভাড়া করে, ইভেন সেই সময় আমাদের কারেন্টও ছিল না আমাদের এলাকায়, তো ওই সময় আমরা কি করতাম, ব্যাটারি ভাড়া করে নিয়ে আসে, তারপর সবার কাছ থেকে কিছু চাঁদা তুলে দেন আমরা মানে বাংলা সিনেমা এবং কলকাতার যে বাংলা সিনেমা এগুলো দেখতাম, এবং গ্রামের সবাই দেখতো এবং মানুষের অনেকটা অ্যাট্রাকটিভ ছিল অনেক। কিন্তু এখন দেখা যায় যেটা মানে প্রযুক্তির কল্যাণে হোক বা মোবাইলের কারণে হোক, আমরা পশ্চিমা সিনেমা বা আপনার তামিল বা সাউথ ইন্ডিয়ান মুভি এগুলো দেখি। এখন এগুলো দেখার ফলে আমি যেটা মনে করি যুব সমাজের মধ্যে একটা যেটা পরিবর্তন আসে, যে যুব সমাজ সাধারণত সিনেমা হলে গেলেও মূলত মনে হয় তাদের খুব প্রিয় মানুষের সাথে যায়, কিন্তু স্বেচ্ছায় মনে হয় খুব কমই যায়।
এইবার ঈদে হয়তো খুব একটা সাড়া যাচ্ছে আমার মনে হয়, কিন্তু আগের থেকে বলতে গেলে বর্তমানে তেমন একটা আর জনপ্রিয়তা নাই। ঘরে ঘরে টেলিভিশন হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ এখন হচ্ছে ঘরে বসেই দেখে, কিন্তু আর সিরিয়াল বেশি দেখে, এই জন্য হয়তো মানুষ আর ওই সিনেমার দিকে একটু বিমুখ হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি কুষ্টিয়ায়। আগে ধরেন যে সিনেমা আগের পরিবেশে তেমন চলে না, আগে ধরেন দেখতে মনও চাইতে ভালো লাগতে আগে দেখতাম, এখন মনে করেন যে সেইরকম সিনেমা চলেও না, এখন সব কিছু আপনার মোবাইলেই তো দেখা যায়, সিনেমায় যাওয়ার আর প্রয়োজনই হয় না। আমাদের এলাকায় হলগুলো সেরকম চলেও না, দুইটা বন্ধই হয়ে গেছে, দুইটা খোলা আছে, সেরকম আর লোকজন হয় না। জি, আমরা স্ক্রিনে দেখলাম বেশ কয়েকজন বলার চেষ্টা করছিল বর্তমান চলচ্চিত্রের দুরবস্থা। তার মধ্যেও এই যে বলল যে সাকিব খান এবং নিশু সহ বেশ কিছু সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছে, যেটা বললাম যে ঈদ ভিত্তিকের কথাটাই এক্স্যাক্টলি। তো যদিও হল ফুল হচ্ছে, হাউসফুল হচ্ছে, তো সেই জায়গাটা কি আপনি মনে করেন যে চলচ্চিত্রে আবার সুদিন ফিরছে? প্রত্যেকটা সপ্তাহে যদি নতুন ছবি রিলিজ হয়, তাহলে মানে সেই নতুন ছবি রিলিজ হলে পরে সেই ছবি কীরকম চললো, সেটার ব্যবসা কীরকম হলো, সেটার উপরে নির্ভর করে। এখন ঈদের মধ্যে ঈদ ভিত্তিক মানে ছবি রিলিজ হলো, তারপরে বাকি আর মানে 11 মাস কোনো ছবি নাই, তাহলে তো এটা কোনো মানে বিষয় হলো না। আমরা এই পর্যায়ে স্ক্রিনে দেখব দুজন বিনোদন সাংবাদিক চলচ্চিত্র নিয়ে তাদের মতামত এবং কি বলছে, স্ক্রিনে দেখি। একেবারে শুরু থেকে যদি ধরেন তাহলে হচ্ছে সেই সময়টাতে আমাদের দর্শকদের যে রুচিটা ছিল, সেই রুচিটা অনুযায়ী হচ্ছে চলচ্চিত্রকার যারা ছিলেন সেই রুচিটা ধরতে পারছেন, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে আস্তে আস্তে যে ওই রুচিটা ধরার মতো মেধা শক্তি আমাদের এফডিসিতে ছিল না। তো সেই জায়গা থেকে বলা যায় যে এফডিসি তলিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে সেটা, আমাদের একটা মেধা শূন্যতা আছে, বিশাল বড় একটা মেধা শূন্যতা ছিল। এখন জেনজি জেনারেশনে এসে আমাদের কাছে হঠাৎ করে গত 3-4 বছর একটা ইন্ডাস্ট্রিয়াল একটা চেঞ্জ আসছে, যেটা হচ্ছে বহির্বিশ্বের সিনেমাগুলোর সাথে আমাদের কম্প্যারিজন আসছে। মানে আগে তো হচ্ছে পয়সার অভাবে সিনেমা হতো না, এখন হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে ভালো ইনভেস্টর আসছে, তো সেই জায়গা থেকে এখন ইনভেস্টমেন্টও পাচ্ছে, মেধাটাও কাজে লাগছে। শুধু যে কমার্শিয়াল বা অ্যাকশান এগুলাই হচ্ছে দর্শকরা বেশি নিচ্ছে এমন না, মূলত গল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা টক্কর দেখলাম, জঙ্গলি, এগুলো গল্প নির্ভর, এবং গল্পের সাথে সাথে তাদের অভিনয় থেকে শুরু করে স্ক্রিপ্টিং, সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে বাংলাদেশের সিনেমার মধ্যে একটা নতুন একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যেটা গত 5-6 বছর আগেও একেবারেই ছিল না। আমার মনে হয় কি সিনেমার জন্য এটা খুবই ভালো একটা সময়, এবং প্রতিটা উপজেলায় আমার মনে হয় যারা দায়িত্বে আসবে সরকারের, আমার মনে হয় প্রতিটা উপজেলায় যদি একটা করে সিনেপ্লেক্স করে, আমার মনে হয় মানুষ উৎসবগুলোতে মানে ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবে কিন্তু মানুষ সিনেমা দেখতে চায়। আমার মনে হয় কি এফডিসিকে এখন আসলে সময়ের সাথে যাওয়া উচিত, এবং এফডিসিকে বোঝা উচিত কি এখন সময়টা কেমন যাচ্ছে। আমার মনে হয় টেকনোলজির মানে উন্নতির সাথে সাথে এফডিসিকেও আসলে উন্নতি হতে হবে। আমরা শুনছিলাম দুজন বিনোদন সাংবাদিক ভাইয়ের কথা, তো তাদের বক্তব্যের আলোকে আপনি যদি কিছু বলতেন। তাদের বক্তব্যের আলোকে আমার নতুন করে কোনো কিছু বলার নাই, ওনারা যথার্থই বলেছেন। চলচ্চিত্র এখন আগেকার যে ধারা, সে ধারাটা নাই, তো কাজে নতুন ধারায়, নতুন চিন্তা, নতুন মন মানসিকতায় ছবি তৈরি হবে, এবং সেই মন মানসিকতার ছবি তৈরি করার জন্য সেরকম মানুষেরও দরকার আছে। তো সেই জায়গাটা যদি তৈরি হয় তাহলে হয়তো চলচ্চিত্রের একটা আমূল পরিবর্তন আসবে। আমরা এই পর্যায়ে আমরা দর্শক গ্যালারি থেকে চলচ্চিত্র নিয়ে কিছু বক্তব্য শুনব, প্লিজ। আমার নাম আশিক বন্ধু, আমি একজন বিনোদন সাংবাদিক এবং গীতিকার। তো ইলিয়াস কাঞ্চন ভাইয়া যেহেতু একজন শিল্পী থেকে তিনি নেতা, চলচ্চিত্রের নেতা, তিনি শিল্পী হিসাবে যেমন সফল তেমন নেতৃত্ব দিয়েছেন শিল্পী সমিতির। সেক্ষেত্রে বলবো আমি, আপনি যখন নেতৃত্ব দিয়েছেন আপনার সময়ের যে মেয়াদের সময়কার, আপনি কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ ছিলেন, যে আপনার যে স্বপ্নটা ছিল শিল্পী সমিতির নেতৃত্ব থেকে, সেই স্বপ্নটা আপনি কতটুকু পূরণ করতে পেরেছেন। আর আরেকটা বিষয়, বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের ফোক ফ্যান্টাসির যে সময়টা ইতিহাস নির্ভর একটা সিনেমা, সেই সিনেমার পরে আমরা এই ধরনের সিনেমা আর পাইনি। আপনার জীবদ্দশায় আমরা চাই সেটা, অনেক সময় এই কমেন্টটাও পাই যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো আরেকটা ছবি আমরা চাই।
তো 2 হতে পারে কিনা সেটা বলবো। আর 2010 সালে মনে হয় আবার আপনার সর্বশেষ মায়ের স্বপ্ন সিনেমাটা আপনি পরিচালনা করেছেন। মায়ের স্বপ্নের পরে কি আপনার কোনো সিনেমা পরিচালনা করার ইচ্ছে ছিল কি না সেটা বলবো। শিল্পী সমিতির নেতৃত্বে আসা এবং আমার যে দায়িত্ব আমি পালন করতে পেরেছে কিনা সে প্রশ্ন ছিল। তো কারণ হলো গিয়ে যে আমি আসলে শিল্পী সমিতির দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, কারণ পালন করতে দেওয়া হয়নি। কারণ হলো গিয়ে যে আমার টার্মে মানে শিল্পী সমিতির যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাই হলো গিয়ে সবচেয়ে কাল ব্যাপার ছিল। তারপরেও যতটুকু আমার মানে ইচ্ছা ছিল আমি সেটা করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে সহযোগিতা করে নাই কেউ। তো সেই সহযোগিতা না করার জন্য আসলে আমি পরবর্তী সময়ে আমি নিজে থেকেই সরে গেছি যে আমি এখানে আসলে এই করতে পারবো না। এই মুহূর্তে আসলে ইচ্ছা ছিল অনেক প্রশ্ন করার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলাম একজন জীবন্ত কিংবদন্তির কথা, যিনি 80-র দশক, 70-এর দশক তথা 90-এর দশক সাধারণ মানুষের হৃদয়ে একটা মহানায়কের জায়গায় ছিলেন, সুপারস্টার ছিলেন এবং এখনও সারা বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে সুপারস্টার হিসাবে যিনি রয়েছেন। এবং যিনি, আমরা তাও শুনছিলাম, যিনি তার কর্মজীবনকে উপেক্ষিত করে সাধারণ মানুষের জন্য একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটাকে আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন বলি, এবং সেটাতে অনেক মানুষের প্রাণহানি কমেছে এবং প্রাণহানি আমি বলবো যে ভবিষ্যতে শূন্যের কোঠায় চলে আসবে। সো ওনার জন্য আমাদের শুভকামনা। সেই সাথে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সড়ক দুর্ঘটনা মুক্ত থাকবে এবং সার্বিকভাবে সারা বাংলাদেশের উন্নয়ন হবে, সেই শুভকামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ও এটিএন বাংলার সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।